আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, কমার্স একাডেমির নতুন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব ক্যাপিটাল বাজেটিং নিয়ে। ক্যাপিটাল বাজেটিং কি এবং ক্যাপিটাল বাজেটিং এর কৌশল বা টেকনিক সমূহ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে শুরু করি আজকের ভিডিও। ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেটিং। প্রথমেই আমরা জানি মূলধন বাজেটিং কি। যদি আমরা অতি সহজভাবে বলি, মূলধন বাজেটিং হলো একটি পরিকল্পনা, অর্থাৎ কোম্পানির মূলধন কোন খাতে বা কোথায় বিনিয়োগ করলে কোম্পানির জন্য মুনাফা অর্জন সর্বোচ্চ পর্যায়ে হবে এবং কোম্পানির বিনিয়োগটি লাভজনক হবে, সেটি নির্ধারণ বা নির্বাচনই হলো ক্যাপিটাল বাজেটিং এর মূল কাজ। তাহলে ক্যাপিটাল বাজেটিং বলতে আমরা বুঝতে পারি একটা পরিকল্পনা যার উদ্দেশ্য হলো মূলধনের সৎ ব্যবহার করা। আর এই মূলধনের সৎ ব্যবহারের জন্য আমরা ক্যাপিটাল বাজেটিংয়ে কতগুলো টেকনিক দেখতে পাই। এই টেকনিকগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটি হলো ট্র্যাডিশনাল মেথড আর অপরটি হলো টাইম অ্যাডজাস্টেড অর ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই দুইটি মেথডের মাধ্যমেই কিন্তু ক্যাপিটাল বাজেটিং এর সার্বিক কৌশল আলোচনা করা যায়। একটি একটি করে তোমাদেরকে আলোচনা করে দেখাবো এই ভিডিওতে, এবং আশা করি তোমরা এই ভিডিও থেকে ক্যাপিটাল বাজেটিং সম্পর্কে সার্বিক একটি ধারণা পাবে এবং ম্যাথমেটিক্যাল টার্মসগুলো তৈরি করার জন্য যে ফর্মুলার প্রয়োজন হয় এই ফর্মুলাগুলো আমাদের আজকের ভিডিও থেকে তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আজকে তাহলে আমরা ক্যাপিটাল বাজেটিং এর পদ্ধতি বা টেকনিক নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা শিখে নিয়েছি ক্যাপিটাল বাজেটিং বলতে কি বুঝো। এই পর্যায়ে আমরা ক্যাপিটাল বাজেটিং এর টেকনিকগুলো দেখবো, মূলধন বাজেটিং এর কৌশল। এই কৌশলটিকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি কৌশল হতে পারে ট্রেডিশনাল অ্যাপ্রোচ। ট্রেডিশনাল মেথড। দ্বিতীয়টি হতে পারে টাইম অ্যাডজাস্টেড। or discounted CFS method। তুমি যদি আমরা বলি ট্রেডিশনাল মেথড, এই ট্রেডিশনাল বা সনাতন পদ্ধতিতে আমরা ক্যাপিটাল বাজেটিং এর কতগুলো টেকনিক দেখতে পাই। এই টেকনিকগুলোর মধ্যে প্রথম যেটি আছে পেব্যাক পিরিয়ড। এই পেব্যাক পিরিয়ডের জন্য আমাদের কিছু সূত্র আছে, সূত্রগুলো আমি সাথে সাথেই তোমাদের দিয়ে দিব। পিবিপি, পেব্যাক পিরিয়ডের জন্য দুইটি সূত্র। একটি হলো পিভিপি সমান এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি। দ্বিতীয় সূত্রটি হলো এনসিও ডিভাইডেড অ্যাভারেজ সিএফএটি। এটা অনেকভাবেই লেখা যায়। এই সূত্রগুলো কখন ব্যবহার হয়? প্রথম সূত্রটা ব্যবহার হবে অসমান সিএফবিটি এর ক্ষেত্রে, এবং দ্বিতীয় সূত্রটি ব্যবহার হবে সমান সমান সিএফবিটি এর ক্ষেত্রে। খুব সহজেই আমরা দুইটা সূত্র ব্যবহার করতে পারবো। প্রথম সূত্রটি হলো অসমান সিএফবিটি এর ক্ষেত্রে, অর্থাৎ মুনাফার পরিমাণ বা গ্রস ক্যাশ ইনফ্লো, প্রতি বছর যে পরিমাণ বিনিয়োগ প্রকল্প থেকে উপার্জন হবে মুনাফা, ওই উপার্জিত মুনাফাগুলো যদি অসমান হয়ে থাকে, ওই অসমান মুনাফা থেকে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব মুনাফার জন্য, এবং দ্বিতীয় সূত্রটা হলো সমান মুনাফার জন্য। সাপোজ
আমরা একটি প্রকল্প থেকে 5 বছর আয়ুষ্কালে প্রতি বছর যদি 1 লক্ষ টাকা করে মুনাফা করি, প্রতি বছর অ্যাভারেজে 1 লক্ষ টাকা করে মুনাফা করি, তখন কিন্তু আমাদের দ্বিতীয় সূত্রটি ব্যবহার হবে। কিন্তু যদি কোনো বছর লাভ মুনাফা, কোনো বছর লোকসান, অথবা প্রতি বছরই যদি মুনাফা হয়ে থাকে, প্রতি বছর মুনাফার পরিমাণ যদি অসমান হয়, কোনো বছর 1 লক্ষ, পরের বছর 80,000, পরের বছর 1.5 লক্ষ, এরকম যদি হয়ে থাকে, তখন প্রথম সূত্রটা ব্যবহার হবে। প্রথম সূত্র থেকে এটা বুঝতে পারলাম। প্রথমটি গেল। দ্বিতীয় অপশন, পেব্যাক রিসিপ্রোকাল। এই পেব্যাক রিসিপ্রোকালকে আমরা পিবিআর বলে থাকি। এই পিবিআর এর সূত্র 1/PBP, 1/PBP। যদিও পিবিআর এর আরেকটা সূত্র আছে, আমরা এই সূত্রটা দিয়েই অঙ্কটা করতে পারবো, সে কারণে এটাই আমরা রাখলাম। দ্বিতীয় পর্যায়টা হলো পেব্যাক রিসিপ্রোকাল। তিন নং ট্রেডিশনাল অ্যাপ্রোচের যে টেকনিকটা আছে সেটি হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্নকে সংক্ষেপে আমরা এআরআর বলতে পারি। এআরআর বের করার জন্য একটি সূত্র আছে, অ্যাভারেজ ইএটি। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। অ্যাভারেজ ইএটি, অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণন 100। এই সূত্রটা দিয়ে আমরা অ্যাভারেজ ইএটি করতে পারি। আরেকটা বিষয় মনে রাখা উচিত, এই অ্যাভারেজ ইএটির আরেকটা নাম হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। অ্যাভারেজ রেট অফ রিটার্নের বিপরীত নাম হলো অ্যাকাউন্টিং রেট অফ রিটার্ন। এক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাভারেজ ইএটি বের করতে হয়। অ্যাভারেজ ইএটি সমান টোটাল ইএটি ভাগ নাম্বার অফ ইয়ার। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট যদি আমরা বলি, সেক্ষেত্রে এটা আসবে এনসিও প্লাস সেলভেজ ভ্যালু ভাগ 2 প্লাস ডাব্লিউসি। তো এখানে আমাদের আসলো এনসিও, নিট ক্যাশ আউটলে, নগদ বহিঃপ্রবাহ। এই নগদ বহিঃপ্রবাহের সাথে যদি সেলভেজ ভ্যালু ভগ্নাবশেষ মূল্য যোগ করে দুইটার যোগফলের সমষ্টিকে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে গড় করা হবে অ্যাভারেজ। আর প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল, ডাব্লিউসি ওয়ার্কিং ক্যাপিটাল। আমরা একটা বিষয় মনে রাখবো, ওয়ার্কিং কার্যকরী মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কখনো ডিভাইড করা যাবে না বা গড় করা যাবে না। আর এনসিও শব্দটা কিভাবে আসে সেই বিষয়টা কিন্তু আমাদের একটু জানতে হবে। এনসিও শব্দটা, এনসিও নিট ক্যাশ আউটলে, নগদ বহিঃপ্রবাহ। এই নগদ বহিঃপ্রবাহ হলো সম্পদের ক্রয়মূল্যের সাথে এর আনুষঙ্গিক ব্যয়ের সমষ্টিকে নগদ বহিঃপ্রবাহ বলে। তাহলে সম্পদ এর আয়ুষ্কালের সমষ্টি সহ সবগুলোকেই নগদ বহিঃপ্রবাহ বলে। তাহলে এনসিও বলতে পারি। আর এনসিওর ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো ডাব্লিউসি যাতে যুক্ত না থাকে। ডাব্লিউসি যদি যুক্ত থাকে তখন কিন্তু এখানে এনসিও বসানো যাবে না। ডাব্লিউসি যদি যুক্ত ছাড়া অ্যামাউন্টটা রাখবে, সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে বসাতে হবে। তাহলে এই অ্যাভারেজ রেট অফ রিটার্ন সম্পর্কে আমরা এখান থেকে একটা স্বচ্ছ ধারণা পেলাম। ট্রেডিশনাল অ্যাপ্রোচের চতুর্থ টেকনিক, rate of return on original investment, যেটাকে আমরা ROI বলি, রই বলি। এটার জন্য সূত্রটা
ROI সমান অ্যাভারেজ ইএটি ডিভাইডেড অরিজিনাল ইনভেস্টমেন্ট ইনটু 100। এখানে খেয়াল রাখবো অরিজিনাল ইনভেস্টমেন্ট কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না। অরিজিনাল ইনভেস্টমেন্ট পুরো অ্যামাউন্টটাকেই বোঝায়, সেটাকে আর গড় হয় না। তাহলে ট্রেডিশনাল অ্যাপ্রোচে যে মেথডগুলো থাকে সেই মেথডগুলো আমি তোমাদের এখানে দেখালাম। এখন আমরা দ্বিতীয় টার্মসে যাব, টাইম অ্যাডজাস্টেড মেথড অথবা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড, এই মেথডটা সম্পর্কে আমি এখন তোমাদেরকে দেখাবো। এই ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথডটাকে আমরা মডার্ন মেথড বলি, মডার্ন টেকনিক বলি, ক্যাপিটাল বাজেটিং এর মডার্ন টেকনিক বলি। এই মডার্ন টেকনিকগুলো কিন্তু প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে পরিমার্জিত হয়ে সহজভাবে ছাত্রদের সামনে উপস্থাপন করা হয়। প্রতিবারই গবেষণার মাধ্যমে সহজ সূত্র আবিষ্কার করা হয়, সহজ ফর্মুলা আবিষ্কার করা হয় কিভাবে ম্যাথগুলো সহজভাবে সলিউশন করা যায়। প্রত্যেকটা ম্যাথেই আমি মোটামুটিভাবে তোমাদের সূত্রের সাহায্যে সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অফলাইন ক্লাসগুলোতে কিন্তু হিডেন কিছু রুলস থাকে, যে রুলসগুলো আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করে থাকি না। আর এই অফলাইন ক্লাসগুলো করার জন্য আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবে, তাহলে তোমরা অফলাইন ক্লাসগুলো করতে পারবে। আর তাহলে শুরু করি আমরা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড। এই টেকনিকের মধ্যে প্রথম যে টেকনিকটা আছে সেই টেকনিকটাকে আমরা বলতে পারি নেট প্রেজেন্ট ভ্যালু, যেটাকে আমরা সংক্ষেপে বলবো এনপিভি। এই নেট প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনসিও। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা নেট ক্যাশ আউটলে বাদ দিলে নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। আর এই টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার জন্য আমরা কয়েকটা উপায় অবলম্বন করতে পারি। তার জন্য যে যে সহজ পদ্ধতিগুলো, সেই পদ্ধতিগুলো আমি ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশনের সময় তোমাদেরকে দেখাবো। তোমরা ওই ভিডিওগুলো ভালো করে দেখো, মোটামুটিভাবে আয়ত্ত করতে পারবা। 2 নং টার্ম, প্রফিটাবিলিটি ইন্ডেক্স, সংক্ষেপে আমরা বলবো পিআই। এই প্রফিটাবিলিটি ইন্ডেক্সটা বের করার জন্য টোটাল প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড এনসিও, এটাকে আমরা শতকরা হারে যদি প্রকাশ করতে যাই তখন 100 দ্বারা গুণ করব, আর যদি শতকরা হারে প্রকাশ না করি তখন 100 দ্বারা গুণ করার দরকার নাই। দুইটা পদ্ধতি আমাদের জন্য সঠিক। তৃতীয় পদ্ধতিটা নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স। এই নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্সটা যদি আমরা করি সেক্ষেত্রে এনপিআই, এটাকে আমরা এনপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100, সেটা আমরা বলতে পারি এনপিভি ডিভাইডেড এনসিও ইন্টু 100 অর 100% মাইনাস পিআই, এটাও কিন্তু ব্যবহার করা যায়। মডার্ন অ্যাপ্রোচের চতুর্থ টেকনিক ক্যাপিটাল বাজেটিং এর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড, যেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালু অফ পিভিপিও বলতে পারি। তাহলে ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য সূত্র
ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের সূত্র আমাদের প্রথম ট্রেডিশনাল অ্যাপ্রোচের প্রথম টেকনিকের মতোই একই সূত্র বরাদ্দ থাকে। ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড সমান a প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ডি, এই সূত্রটাই আমরা ব্যবহার করব। পঞ্চম টেকনিক, সারপ্লাস লাইফ। প্রজেক্ট লাইফ মাইনাস পিবিপি, যদি আমরা সারপ্লাস লাইফটা বের করতে যাই সেক্ষেত্রে আমরা প্রজেক্ট লাইফ থেকে যা আয়ুষ্কাল থাকবে প্রজেক্টে সেখান থেকে প্রেজেন্ট ভ্যালু অফ পিবিপি বাদ দিব অথবা পেব্যাক পিরিয়ড বাদ দিব, সেক্ষেত্রে আমাদের সারপ্লাস লাইফ চলে আসবে। 6 নং মেথড, এই 6 নং টেকনিক হলো internal rate of return, most important part of capital budgeting, the internal rate of return। এর সম্পর্কে তোমাকে খুব ভালো ধারণা রাখতে হবে। ইন্টারনাল রেট অফ রিটার্ন সলিউশন করার জন্য আমরা দেখতে পাই যে কোনো এক্সামে ইন্টারনাল রেট অফ রিটার্নটা বাধ্যতামূলকভাবে আমাদের একটা রিকোয়ারমেন্ট হিসাবে থাকে, এবং এমনও অঙ্ক থাকে যেটা শুধুমাত্র ইন্টারনাল রেট অফ রিটার্ন দ্বারাই সলিউশন করতে হয়। তাহলে ওই ইন্টারনাল রেট অফ রিটার্নটা কিন্তু আমাদের জানাটা খুবই জরুরি। ইন্টারনাল রেট অফ রিটার্নের আমরা সূত্রগুলোকে লেখাচ্ছি। পুরোটাকে আরেকবার আমরা লিখি। 6 নং, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে আমরা বলি আইআরআর। এই আইআরআর করার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি। এই ফর্মুলাটা নিজের মতো করে সাজিয়ে নিতে হয়। সেটা আমি ABCD দ্বারা ব্যবহার করেছি, সেটা কিন্তু যদি তুমি অদল বদল করেও ব্যবহার করো কোনো সমস্যা নেই। তবে এ দ্বারা যেটা বোঝাতে চাচ্ছি তুমি তখন যেটা লিখবা সেটাই এ দ্বারা এখন যা বুঝাবো তখন ওই সংখ্যা দ্বারাই কিন্তু সেটা লিখবো। যদি আমি এখানে x লিখি তাহলে এ দ্বারা আমি যা বুঝাবো তুমি x দ্বারা তাই বুঝাবে। বোঝানোর মাত্রাটা একই রকম থাকবে কিন্তু লেখাটা পরিবর্তন হতে পারে, সেটার জন্য কোনো সমস্যা নাই। আমরা ABCD দ্বারা কি বুঝাচ্ছি সেটা আমরা একবার লিখে দিচ্ছি। ABCD দ্বারা আমরা যা বুঝাচ্ছি সেটা হলো A সমান লোয়ার ডিসকাউন্ট রেট, নিম্ন বাট্টাকরণ হার। B সমান হায়ার ডিসকাউন্ট রেট, উচ্চ বাট্টাকরণ হার। অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট হায়ার ডিসকাউন্ট দুইটা রেট লাগে, এই দুইটা রেট আমরা এখানে বুঝাচ্ছি। C দ্বারা বুঝাচ্ছি নিট প্রেজেন্ট ভ্যালু অফ লোয়ার ডিসকাউন্ট রেট, D দ্বারা বুঝাচ্ছি নিট প্রেজেন্ট ভ্যালু অফ হায়ার ডিসকাউন্ট রেট। তুমি যদি এর জায়গায় D লিখতে চাও তাহলে কিন্তু তুমি এখানে D সমান লোয়ার ডিসকাউন্ট রেট কথাটাই লিখবে। তার মানে লেখার উপরে ডিপেন্ড করে তুমি সূত্রটা সাজাবে, অথবা সূত্র যা লিখবা সেই অনুযায়ী আমি লেখাগুলো তোমাকে কিন্তু দেখিয়ে দিতে হবে। তাহলে আইআরআর সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত তোমাদের আলোচনা করব। এর পরবর্তীতে শেষ যে টেকনিকটা আমরা ক্যাপিটাল বাজেটিং এর আধুনিক মডেলে পাই, 7 নং টেকনিক, সেটি হলো মডিফাই আইআরআর। এই মডিফাই আইআরআর সম্পর্কে আমি তোমাদের আইআরআর বিশ্লেষণ করার পরবর্তীতে আলোচনা করব। ক্যাপিটাল বাজেটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ টার্মস তাহলে আমরা বলতে পারি ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে আমাদের জানা উচিত ইন্টারনাল রেট অফ রিটার্ন কিভাবে করে,
ইন্টারনাল রেট অফ রিটার্ন করার জন্য কতগুলো হিডেন কৌশল আছে। এই কৌশলগুলো সবগুলো কৌশল আমি তোমাদেরকে অফলাইন ক্লাসে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করব। অনলাইন ক্লাসে সার্বিক ছোট ছোট কিছু ধারণা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ইন্টারনাল রেট অফ রিটার্ন করতে গেলে তোমাদেরকে প্রথমত দুইটা ডিসকাউন্ট রেট লাগবে। দুইটি ডিসকাউন্ট, সাধারণত অঙ্কে একটি ডিসকাউন্ট রেট দেওয়া থাকে, অপর ডিসকাউন্টটি বের করে নিতে হয়। এমন অঙ্ক হতে পারে যে কোনো ডিসকাউন্ট রেট দেয়া নেই, প্রথম ডিসকাউন্ট সেকেন্ড ডিসকাউন্ট দুই ডিসকাউন্ট রেটই তোমাকে বের করে নিতে হতে পারে। প্রত্যেকটা ডিসকাউন্ট রেটের থেকেই আমরা একটা নেট প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ এনপিভি মান বের করব। এনপিভি মান পজিটিভ নেগেটিভ উভয়ই লাগবে। এই পজিটিভ নেগেটিভ এনপিভির মান করার জন্য আমাদের অনেকগুলো প্রচলিত পদ্ধতি রয়েছে, এছাড়া আধুনিক কিছু গবেষণালগ্ন পদ্ধতিও আমাদের কিন্তু এই মেথডে আমাদের আসবে। আর এইগুলো জানার জন্য তোমাদেরকে অফলাইন ক্লাস করা কিন্তু খুবই জরুরি। আর তাহলে আমরা গতানুগত কিছু পদ্ধতিগুলো আমরা একটু জানি। ইন্টারনাল রেট অফ রিটার্ন করতে গেলে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ নেগেটিভ উভয়ের যে দরকার, একটি মান দ্বারা ডিসকাউন্ট রেট দ্বারা পজিটিভ হবে, অপর ডিসকাউন্ট দ্বারা নেগেটিভ হবে। আমরা সবসময় মনে রাখবো লোয়ার ডিসকাউন্টের এনপিভির মান পজিটিভ হবে, হায়ার ডিসকাউন্টের এনপিভির মান নেগেটিভ হবে। আমাদের কাছে একটি বাট্টাকরণ হার আছে 10%, অর্থাৎ 10%। এই 10% বাট্টাকরণ হারের মাধ্যমে যদি আমরা বর্তমান মূল্য নেট প্রেজেন্ট ভ্যালু বের করি, এই নেট প্রেজেন্ট ভ্যালু যদি আমাদের পজিটিভ আসে তাহলে বুঝতে হবে এটা লোয়ার ডিসকাউন্ট রেট, কারণ পজিটিভ মান লোয়ার ডিসকাউন্টের মান সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হবে হায়ার ডিসকাউন্ট রেট। তার মানে 10% যদি পজিটিভ হয়, নেগেটিভ হবে এর থেকে উপরের কোনো মান দ্বারা, অথবা এর বিপরীত ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে। এইগুলো বের করার জন্য একটি মান দেয়া থাকে, অপর মানটি বের করার জন্য অনেকগুলো হিডেন পদ্ধতি রয়েছে। সর্বাধুনিক হিডেন পদ্ধতিগুলো আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্যাপিটাল বাজেটিং এর ফর্মুলা সম্পর্কে এবং ক্যাপিটাল বাজেটিং কি, এটা করার কৌশলগুলো আমি তোমাদেরকে একটু আলোচনা করলাম। আগামী ক্লাসগুলোতে আমরা ম্যাথ সলিউশন নিয়ে হাজির হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আল্লাহ হাফেজ।